প্রতিদিনই আমাদের চারপাশে এবং বিশ্বের আনাচে কানাচে ঘটছে অসংখ্য ঘটনা। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতে গোনা কিছু, বেশিরভাগ ঘটনাই থেকে যায় অন্তরালে। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়, যেগুলো আমাদের জানা থাকা দরকার। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে আমাদের দর্শকদের জন্য। ভারতের মর্গে জায়গা নেই, মৃতদেহের স্তূপ মাটিতে। সাদা চাদরে ঢাকা মরদেহ, কিছু রোদের মধ্যে স্ট্রেচারে পড়ে আছে মর্গের বাইরে, কিছু রয়েছে মাটিতেই। মর্গে জায়গা না থাকায় করোনা আক্রান্ত হয়ে মৃত হওয়া এই মানুষগুলোর দেহ এভাবেই বাইরে পড়ে রয়েছে। আনন্দবাজার পত্রিকা বলছে, এই ছবি ভারতের ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের সবচেয়ে বড় সরকারি হাসপাতালের। যে ছবি প্রকাশ্যে আসাতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বেশ কয়েকটি রাজ্যের মতো ছত্তিশগড়ের অবস্থাও বেসামাল। সেখানকার পরিস্থিতি কতটা ভয়াবহ তা বুঝিয়ে দিচ্ছে এই ছবি। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, ছত্তিশগড়ে গত কয়েকদিন ধরে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন 10,000-এরও বেশি মানুষ। দৈনিক মৃত্যুও বাড়ছে। মহামারী শুরুর পর থেকে রায়পুরের ভীমরাও আম্বেদকর মেমোরিয়াল হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু সেখানকার স্বাস্থ্যকর্মীরা বলছেন এই পরিস্থিতি এর আগে কখনো তৈরি হয়নি। রায়পুরের প্রধান স্বাস্থ্য অফিসার মীরা বাঘেল বলেছেন, একেবারে এত মানুষের মৃত্যু হবে তা কেউ ভাবেনি। সাধারণত যা মৃত্যু হয় তার জন্য প্রয়োজনীয় ফ্রিজ রয়েছে, কিন্তু হঠাৎ মৃত্যু 10 থেকে 20 থেকে বেড়ে 50-60 ছাড়িয়ে গেছে। এত কম সময় এত মরদেহ রাখার ব্যবস্থা করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। শুধু হাসপাতালের বাইরে দেহ পড়ে থাকা নয়, শবদাহ নিয়েও সমস্যা দেখা দিচ্ছে ছত্তিশগড়ের বিভিন্ন শহরে। জানা গেছে, রায়পুর শহরে প্রতিদিন 55টির বেশি মরদেহ দাহ করা হচ্ছে, যার মধ্যে অধিকাংশ করোনা রোগী। আজিয়ান সাগরের আকাশে তুরস্ক ও গ্রিসের জঙ্গি বিমানের সংঘর্ষ। গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গতকাল তুরস্কের কয়েকটি F-16 জঙ্গি বিমান অন্তত 29 বার আকাশ সীমা লঙ্ঘন করেছে। এই সময় অন্তত 2 বার দুই দেশের জঙ্গি বিমানের মধ্যে ডগ ফাইট বা সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ওই সংঘর্ষে গ্রিস কোন মডেলের জঙ্গি বিমান ব্যবহার করছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি। সাধারণত এ ধরনের মিশনে ফ্রান্সের নির্মিত মিরাজ 2000 মডেলের জঙ্গি বিমান ব্যবহার করে থাকে এথেন্স। গ্রিস এর আগেও বহুবার দাবি করেছে তুর্কির জঙ্গি বিমানগুলো বারবার আকাশসীমা লঙ্ঘন করে যাচ্ছে। গ্রিস বলছে, ভূমধ্য সাগর ও আজিয়ান সাগরে অবস্থিত তাদের দ্বীপগুলোর আকাশসীমা লঙ্ঘন করে জঙ্গি বিমান উড়াচ্ছে তুরস্ক, যা সরাসরি আইনের লঙ্ঘন। গত বছর বিরোধপূর্ণ জলসীমায় জ্বালানি অনুসন্ধানের তৎপরতা চালায় তুরস্ক। এরপর থেকে গ্রিস ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্কে টানপোড়েন বেড়েছে। ইরান একরোখা জাতি, বললেন নেতানিয়াহু। সাইবার হামলার দুদিনের মাথায় পুরোপুরি সচল হলো ইরানের নাতানজ পরমাণু কেন্দ্র। এই হামলাকে যুদ্ধ অপরাধের সঙ্গে তুলনা করে জাতিসংঘে চিঠি দিয়েছে তেহরান। এদিকে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য না দিলেও তেহরানের পরমাণু কার্যক্রম মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে আমার নীতি একেবারেই পরিষ্কার। কোনোভাবেই ইরানকে এমন অবস্থানে পৌঁছাতে দেওয়া হবে না যাতে করে তারা বিধ্বংসী অস্ত্র বানাতে পারে, কারণ ইরান একটি একরোখা জাতি। রোববার দেশের প্রধান পরমাণু কেন্দ্র নাতানজে সাইবার হামলা চালানোর জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করে ইরান। পরে ইসরায়েলি সংবাদ মাধ্যমও বিষয়টি স্বীকার করে। ধর্মীয় ইস্যুতে পাকিস্তানের ডানপন্থী নেতা গ্রেপ্তার, দেশ জুড়ে বিক্ষোভে নিহত বেড়ে 3। ধর্ম অবমাননাকর ইস্যুকে কেন্দ্র করে ডানপন্থী রাজনৈতিক দল তেহরিকি লাব্বাইক পাকিস্তানের নেতা সাদ রিজভিকে গ্রেপ্তার করে পাকিস্তান পুলিশ। এর প্রতিবাদে বিভিন্ন শহরে প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সোমবার সন্ধ্যায় পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচির পূর্বাঞ্চলীয় শহর লাহোর, রাজধানীর ইসলামাবাদ ও বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হলে পুলিশ মহাসড়কগুলো বন্ধ করে দেয়। স্থানীয় মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, লাহোর এবং অন্যান্য স্থানে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে 3 জন নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে শতাধিক ব্যক্তিকে। এর আগে সোমবার লাহোর থেকে পুলিশ টিএলপি নেতা সাদ রিজভিকে গ্রেপ্তার করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তার মাধ্যমে এই কথা নিশ্চিত করেন দলের সিনিয়র নেতা সৈয়দ জহুরুল হাসান শাহ। যুক্তরাষ্ট্রের পর এবার ইরানের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে গেল ইউরোপ। ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার লঙ্ঘনের অজুহাতে ইরানের 3টি প্রতিষ্ঠান সহ 8 নাগরিকের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা থেকে শুরু করে তাদের সমস্ত সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে। আগামী বছর 13 এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। যেসব ব্যক্তির উপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে তার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি রয়েছেন। এছাড়া অপর 3 প্রতিষ্ঠান অর্থাৎ এভিন জেলখানা, ফাসায়েভি জেলখানা এবং রাজাই জেলখানার উপরও নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে 2011 সালে প্রথম তাদের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে ইরান বিরোধী নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া হয় এবং প্রতি বছর তা নবায়ন করা হয়। বর্তমানে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের মোট 89 ব্যক্তি ও 4টি প্রতিষ্ঠানকে ইউরোপের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু বিষয়ে যখন ইউরোপ ও ইরানের মধ্যে আলোচনা চলছে, ঠিক তখন তেহরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার আরোপ করা থেকে বোঝা যায় ইরানের ব্যাপারে পাশ্চাত্য বিশ্ব সমন্বিত নীতি গ্রহণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত জানুয়ারিতে ক্ষমতায় এসে সবার সঙ্গে ফের সুসম্পর্ক প্রতিষ্ঠায় তিনি আগ্রহ দেখানোর পর ইউরোপীয়রা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ও দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরোধিতা করার পাশাপাশি পরমাণু সমঝোতা সহ ইরান সম্পর্কিত প্রতিটি বিষয়ে তারা ওয়াশিংটনের সঙ্গে প্রকাশ্যে সমন্বিত নীতি গ্রহণ করে চলেছে। গোলযোগপূর্ণ এলাকায় সংঘাত, ইউক্রেনের 2 সেনা নিহত। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় রুশপন্থী গেরিলাদের সঙ্গে নতুন সংঘর্ষে ইউক্রেনের 2 সেনা নিহত হয়েছেন। যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে, তখন এই 2 সেনা নিহতের ঘটনা ঘটল। ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য মতে রুশপন্থী গেরিলারা ছোট অস্ত্র দিয়ে গুলি চালালে শনিবার 1 সেনা নিহত হয়, অন্যজন গতকাল সোমবার নিহত হয়েছে। রুশ ভাষা প্রভাবিত দনবাস এলাকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংঘাত বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কিয়েভ ও মস্কোর মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। 2014 সাল থেকে দনবাস এলাকায় ইউক্রেনের সেনা ও রুশপন্থী গেরিলাদের মধ্যে সংঘাত চলে আসছে। এতে এ পর্যন্ত 14,000 মানুষ নিহত হয়েছে। দনবাসের গেরিলাদেরকে সমর্থন দেওয়ার জন্য ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়াকে অভিযুক্ত করে আসছে, তবে মস্কো তা জোরালো ভাষায় প্রত্যাখ্যান করে থাকে। এডেন সাগরে নৌকাডুবি, 34 শরণার্থীর মৃত্যু। ইয়েমেন থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার পথে আফ্রিকার শরণার্থী বোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এডেন সাগরের ওই ঘটনায় 34 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। জানা যায়, গতকাল স্থানীয় সময় ভোর 4টার দিকে আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাটি ডুবে যায়। অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম বিষয়টি নিশ্চিত করেছে। আইওএম কর্মকর্তা মোহাম্মদ আবদিক জানিয়েছেন, ইয়েমেন থেকে দালালদের মাধ্যমে 60 জন যাত্রী নিয়ে নৌকাটি এডেন উপসাগরের জিবুতির উপকূলে যায়। এতে নারী ও শিশুসহ 34 জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে করোনা ভাইরাস সংক্রমণ বিধিনিষেধ ও কড়াকড়ির কারণে তারা সৌদি আরব প্রবেশে ব্যর্থ হয়। এরপর তারা ইয়েমেনে আটকা পড়ে। সেখান থেকে ফেরার পথে নৌকাডুবির ঘটনা ঘটে। বেড়াতে গেলেই নগদ টাকা উপহার দেবে মাল্টা। বেড়াতে গেলে পকেটের পয়সা খরচ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বেড়াতে গেলেও আবার টাকা উপার্জন হলো, এমন হয় নাকি? এবার এমনটাই হতে চলেছে। ভূমধ্য সাগরের দ্বীপরাষ্ট্র মাল্টা ঘোষণা করেছে, এই গ্রীষ্মে তাদের দেশে বেড়াতে গেলে পর্যটক পিছু 200 ইউরো পর্যন্ত দেবে সরকার, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় 21,000 টাকা। কোভিডের ধাক্কায় মাল্টার পর্যটন শিল্প এতটাই বিপর্যস্ত যে দ্বীপে পর্যটক টানতে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রশাসন। তবে এক জোড়া শর্ত রয়েছে। 1, পর্যটকদের বিদেশি হতে হবে, আর 2, মাল্টায় তাদের অন্তত 3 দিন কাটাতে হবে। এই ঘোষণা করে মাল্টার পর্যটন মন্ত্রী ক্লিন্টন বার্তোলো জানান, আগামী 1 জুনের মধ্যে দ্বীপ রাষ্ট্রের বেশিরভাগ কোভিড বিধিনিষেধ উঠে যাবে। যেসব পর্যটক স্থানীয় হোটেলের মাধ্যমে গরমের ছুটির বুকিং করবেন তারা এই টাকা পাবেন। যারা 5 তারকা হোটেলে বুকিং করবেন, মাল্টার পর্যটন দপ্তর তাদের 100 ইউরো দিবে। বাকি 100 ইউরো দেবে সেই হোটেল। 4 তারা হোটেলের বুকিং করলে পর্যটকরা পাবেন মোট 150 ইউরো। 3 তারা হোটেলে বাসিন্দারা পাবেন মোট 100 ইউরো। মাল্টার ক্ষুদে দ্বীপ গোজের হোটেলে ছুটি কাটাতে যাওয়া পর্যটকরা আবার 10% বেশি টাকা পাবেন। চারদিকে নীল জলরাশিতে ঘেরা ইউরোপের এই ছোট্ট রাষ্ট্র মাল্টা, চারদিক চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য। মহামারীর আগ অব্দি এই দ্বীপে পর্যটকদের ঢল নামতো, এখন সেই রামও নেই আর রাজ্যও নেই। তাই পর্যটক টানতে অভিনব পন্থাকে হাতিয়ার করেছে এই দ্বীপের প্রশাসন। মুসলিম উম্মাকে রমজানের শুভেচ্ছা জানালেন বাইডেন। পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্ব মুসলিমের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। তিনি বলেন, জিল এবং আমি যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি উষ্ণ শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। রমাদান করিম। মার্কিন প্রেসিডেন্ট বলেন, বহু আমেরিকান রোজা রাখবেন। আমরা স্মরণ করিয়ে দিচ্ছি এই বছর কতটা কঠিন ছিল। মহামারীতে অনেক বন্ধু বান্ধব ও প্রিয়জন এখনও একত্রিত হতে পারেনি। অনেক পরিবার প্রিয়জনদের ছাড়াই ইফতার করবেন। বাইডেন বলেন, আমাদের মুসলিম সম্প্রদায় নতুন প্রত্যাশায় সংযম শুরু করবেন। অনেকেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আরও সচেতন হবেন। একে অন্যের প্রতি সেবার ব্রত নিয়ে তাদের বিশ্বাসের প্রতি অবিচল থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সবার সুস্বাস্থ্য, মঙ্গল ও সুন্দর জীবন কামনা করবেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই মুসলিম আমেরিকানরা এই দেশটিকে সমৃদ্ধ করে চলেছেন। তাদের বৈচিত্র্য প্রাণশক্তি দিয়ে তারা এই দেশটিকে প্রতিষ্ঠায় সহায়তা করেছেন। আজ মুসলমানরা কোভিড-19 মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই মহামারীতে তারা টিকা উন্নয়ন এবং সামনের কাতারে স্বাস্থ্য
স্বাস্থ্যসেবা কর্মী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করছেন। কিন্তু তবুও মুসলিম আমেরিকানরা ভীতি প্রদর্শন, ধর্মান্ধতা এবং বর্ণবাদী অপরাধের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। তাদের প্রতি এই কুসংস্কার ও আক্রমণ ভুল, এগুলো অগ্রহণযোগ্য, এগুলো অবশ্যই থামানো উচিত। আমেরিকায় নিজের বিশ্বাস প্রকাশে কারো ভীত হওয়া উচিত নয়। আমার প্রশাসন সব মানুষের অধিকার ও সুরক্ষায় অক্লান্ত পরিশ্রম করবে। জো বাইডেন বলেন, প্রেসিডেন্ট হিসাবে আমার প্রথম দিনেই আমি লজ্জাজনক মুসলিম ভ্রমণ নিষেধাজ্ঞার অবসান ঘটাতে পেরে গর্বিত হয়েছিলাম। চীনের উইঘুর, বার্মার রোহিঙ্গা এবং বিশ্বের সর্বত্র আমরা মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকারের পক্ষে দাঁড়াবো। তেহরানের পক্ষ থেকে পাল্টা নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের উপর। ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইরানের 8 নাগরিকের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে শুরু করে তাদের সম্পদ জব্দ করার মতো নিষেধাজ্ঞা আরোপ করার পর তেহরানের পক্ষ থেকে পাল্টা নিষেধাজ্ঞার কথা বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরান সব ধরনের আলোচনা বাতিল করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খতিবজাদে এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি একথা বলেন, যেসব ব্যক্তির উপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে তার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি রয়েছেন। এছাড়া 3 ব্যক্তির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার কঠোর নিন্দা জানান ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ইউরোপীয় জোটের পক্ষ থেকে এই পদক্ষেপের কোনো যৌক্তিকতা নেই। ইরান মনে করে এই নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অমানবিক নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানি জনগণের অধিকার লঙ্ঘন করা হচ্ছে। সৈয়দ খাতিবজাদে বলেন, ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা তাদের জন্য লজ্জা, যারা মানবাধিকার রক্ষার দাবি করে থাকেন। পরমাণু বোমা বহনকারী যুদ্ধবিমান নিয়ে তাইওয়ানের আকাশে চীন। রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান নিয়ে তাইওয়ানের আকাশে হাজির হয়েছে চীন। সোমবার তাইওয়ানের আকাশ সীমায় অন্তত 25টি যুদ্ধবিমান নিয়ে হাজির হয় চীন। এর মধ্যে বেশ কয়েকটি পরমাণুবাহী যুদ্ধবিমানও রয়েছে। এই খবর জানিয়েছে বিবিসি। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে সোমবার 25টি যুদ্ধবিমানের মধ্যে পারমাণবিক বোমা বহনকারী সোমবার 25টি যুদ্ধবিমানের মধ্যে পারমাণবিক বোমা বহনকারী যুদ্ধবিমান সহ বিমান প্রতিরক্ষা শনাক্ত অঞ্চল প্রবেশ করে। যুক্তরাষ্ট্র চীনের ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে সতর্কতা দেওয়ার পর তাইওয়ান চলতি বছরের সবচেয়ে বড় সামরিক হানার ঘটনা ঘটল। তাইওয়ানকে চীন নিজের আলাদা একটি প্রদেশ হিসেবে দেখে থাকে, তবে গণতান্ত্রিক সরকারের অধীনে থাকা তাইওয়ান নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে। তাইওয়ান জানিয়েছে চীনের সর্বশেষ অভিযানে 18টি যুদ্ধবিমান, 4টি পরমাণুবাহী বিমান, 2টি অ্যান্টি সাবমেরিন বিমান ও একটি আগাম সতর্কতা দেওয়ার বিমান ছিল।